আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহিমা আম্মা বাদ। আলোচনা চলছিল আধুনিক অর্থনীতির ইতিহাস ও ক্রমবিকাশ নিয়ে। 1760 খ্রিস্টাব্দ থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1760 খ্রিস্টাব্দ থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থনৈতিক যেই মতবাদ গড়ে ওঠে, অর্থনৈতিক যেই মতবাদের বিকাশ ঘটে, সেটাকে ফিজিওক্রাসি বলা হয়। ফিজিওক্রাসি মতবাদে অর্থনৈতিক সম্পদ হলো ভূমি, কিন্তু আমরা গতকালকে জেনে এসেছি মার্কেন্টালিজম মতবাদে অর্থনৈতিক সম্পদ হলো সোনা, রূপা, ধাতব পদার্থ। মার্কেন্টালিজম মতবাদে ভূমিকে অর্থনৈতিক সম্পদ মনে করা হয় না, বরং মার্কেন্টালিজম মতবাদের লাইটলি স্পিচ হলো, খুবই ক্লিয়ার বক্তব্য হলো যে ভূমির অপব্যবহার রোধ করতে হবে। এজন্য মার্কেন্টালিজম মতবাদে ভূমিকে অর্থনৈতিক সম্পদ মনে করা হয় না, কিন্তু ফিজিওক্রাসি মতবাদে অর্থনৈতিক প্রধান সম্পদই হলো ভূমি। এজন্য ফিজিওক্রাসি মতবাদের ভিত্তিতে আমরা বলতে পারি যেই ব্যক্তির কাছে যত বেশি ভূমি থাকবে সেই ব্যক্তি তত বেশি সম্পদশালী। ঠিক তেমনিভাবে যেই ব্যক্তির কাছে যত বেশি সম্পদ থাকলে যেমনিভাবে ব্যক্তি সম্পদশালী হয়, ঠিক তেমনিভাবে যেই রাষ্ট্রের কাছে যত বেশি সম্পদ থাকবে, ভূমি থাকবে, সেই রাষ্ট্র তত বেশি সম্পদশালী। এক কথায় ব্যক্তির কাছে হোক বা রাষ্ট্রের কাছে হোক, যার কাছেই বেশি ভূমি থাকবে সে তত বেশি সম্পদশালী। এটা হলো ফিজিওক্রাসি মতবাদ। তো এই ফিজিওক্রাসি মতবাদ, এটার পুরোধা কারা? তো ফিজিওক্রাসি মতবাদের পুরোধা হলেন পদার্থবিদ্যার যাকে প্রতিষ্ঠাতা পিতা মনে করা হয়। পদার্থবিদ্যার প্রতিষ্ঠাতা পিতা যাকে মনে করা হয়, সেই ব্যক্তিটার নাম হলো ফ্রাঙ্কুয়েস কনসেস। ফ্রাঙ্কুয়েস কনসেস তাকে ফিজিওক্রাসি মতবাদের পুরোধা মনে করা হয়। তাছাড়া আরেকজন বিখ্যাত ব্যক্তি তুরগট, তাকেও ফিজিওক্রাসি মতবাদের পুরোধা মনে করা হয়। এই ফিজিওক্রাসি মতবাদকে প্রাকৃতিতন্ত্রও বলা হয়। ফিজিওক্রাসি মতবাদকে প্রাকৃতিতন্ত্রও বলা হয়। যাই হোক, তো এই মার্কেন্টালিজম এবং ফিজিওক্রাসি মতবাদ, এই দুই চিন্তাধারা, এই দুই দর্শন, এই দুইটা মতবাদ থেকেই পরবর্তীতে আরেকটি চিন্তাধারার বিকাশ ঘটে। সেই চিন্তাধারাকে বলা হয় ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদি অর্থনীতি। ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদি অর্থনীতি। তো বুনিয়াদি অর্থনীতি বা ক্লাসিক্যাল ইকোনমি বলতে নির্দিষ্ট কোনো সময়ের অর্থনীতিকে নির্দেশ করে না। ক্লাসিক্যাল ইকোনমি বলতে নির্দিষ্ট কোনো সময়ের অর্থনীতিকে বুঝায় না, নির্দিষ্ট কোনো সময়ের অর্থনীতিকে বুঝায় না, বরং ক্লাসিক্যাল অর্থনীতি বলতে বোঝায় যে বিশেষ একটি চিন্তা চেতনা, বিশেষ ধ্যান ধারণায় বিশ্বাসী অর্থনীতিবিদদের রচিত অর্থনীতি। ক্লাসিক্যাল ইকোনমি বলতে কি বোঝায়? বিশেষ চিন্তা চেতনা, বিশেষ ধ্যান ধারণায় বিশ্বাসী অর্থনীতিবিদদের রচিত অর্থনীতি। আমরা এক কথায় বলতে পারি বিশেষ চিন্তা চেতনা ও বিশেষ ধ্যান ধারণায় বিশ্বাসী অর্থনীতিবিদদের রচিত অর্থনীতিকেই ক্লাসিক্যাল অর্থনীতি বা বুনিয়াদি অর্থনীতি বোঝায়। ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদি অর্থনীতি বোঝায়। ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদি অর্থনীতিবিদদের একজন হলেন জে.বি. সেই। তিনি বলেছেন যে অর্থনীতিতে ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় থাকবে। এটা একটা থিওরি। অর্থনীতিতে ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় থাকবে এবং সরকারি হস্তক্ষেপ থাকবে না। এখানে রাষ্ট্র
গভর্নমেন্ট সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। এখানে ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় থাকবে, সরকারি হস্তক্ষেপ মুক্ত হবে। তাছাড়া ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদি অর্থনীতিবিদদের মূল বক্তব্যটাই হলো যে দীর্ঘমেয়াদী অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ব্যবস্থা বিরাজ করবে। যেই অর্থনীতিটা দীর্ঘমেয়াদী হবে সেখানে পূর্ণ নিয়োগ ব্যবস্থা বিরাজ করবে। আর যদি স্বল্পমেয়াদী হয় তাহলে সেখানে কিছুটা বেকারত্ব সৃষ্টি হতে পারে। তবে স্বয়ংক্রিয়ভাবে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান হবে। সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান পরস্পর কি হবে? সমান হবে এবং স্বয়ংক্রিয়ভাবে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বজায় থাকবে, চাই সেটা স্বল্পমেয়াদী হোক বা দীর্ঘমেয়াদী হোক। তো এটা হলো যারা ক্লাসিক্যাল ইকোনমিতে বিশ্বাসী বা যারা বুনিয়াদি অর্থনীতিবিদ তাদের এই বক্তব্য, তাদের এই কনসেপ্ট। এই বুনিয়াদি অর্থনীতিবিদদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অ্যাডাম স্মিথ, আরেকজন হলেন জে.বি. সেই, আরেকজন হলেন ডেভিড রিকার্ডো, আরেকজন হলেন জে.এস. মিল। এই যে কয়েকজনের নাম বললাম, অ্যাডাম স্মিথ, জে.বি. সেই, ডেভিড রিকার্ডো, জে.এস. মিল, এদের মধ্য থেকে অ্যাডাম স্মিথকে ক্লাসিক্যাল ইকোনমির জনক বলা হয়। অ্যাডাম স্মিথকে বুনিয়াদি অর্থনীতির জনক বলা হয়। তো এই ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1776 সালে 1776 সালে তিনি একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থের নাম হলো দ্য ওয়েলথ অফ নেশনস। তো এই গ্রন্থের মধ্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ থিওরি জাতির সামনে প্রকাশ করেন। তো সেই গ্রন্থের মধ্যে তার অনেকগুলো তত্ত্ব রয়েছে, থিওরি রয়েছে, অনেকগুলো দর্শন রয়েছে। সে সকল থিওরি থেকে একটি থিওরি হলো, তিনি বলেন যে সমাজের মানুষের পছন্দ ও চাহিদার সাথে সঙ্গতি রেখে উৎপাদনকে একটা অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে। সমাজের মানুষের পছন্দ এবং চাহিদার সাথে সঙ্গতি রেখে উৎপাদনকে নিয়ন্ত্রণ করে একটা অদৃশ্য শক্তি। তার মানে তার মত অনুযায়ী একটা অদৃশ্য শক্তির মাধ্যমে এই উৎপাদন নিয়ন্ত্রিত হয়। সেই অদৃশ্য শক্তিটা কে? সেই অদৃশ্য শক্তিটা কি, এটা বোঝা দরকার। তো এখানে তার বক্তব্য যে অদৃশ্য শক্তির মাধ্যমেই উৎপাদন নিয়ন্ত্রিত হয়। তো যদি অদৃশ্য শক্তি, যেই শক্তিকে দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, যদি অদৃশ্য শক্তির মাধ্যমে উৎপাদন নিয়ন্ত্রিত হয় তাহলে সেই অদৃশ্য শক্তিটা কি সেটা আমাদের সকলেরই বোঝা দরকার। তো এই অদৃশ্য শক্তি নিয়ে আমরা এখানে কথা বলছি না, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই অদৃশ্য শক্তি নিয়ে কথা বলবো। সংক্ষেপে আমরা এখানে একটু বলতে পারি যে এখানে অদৃশ্য শক্তি বলতে বোঝানো হয়েছে যোগান এবং চাহিদার পাওয়ার বা শক্তিকে। যোগান এবং চাহিদার পাওয়ার বা শক্তিকে অদৃশ্য শক্তি বোঝানো হয়েছে। যেমন যখন চাহিদা বেশি হবে তখন যোগানও কি হবে? বেশি হবে। যখন চাহিদা বেশি থাকবে তখন উৎপাদন বেশি হবে। যখন চাহিদা কম থাকবে তখন উৎপাদন অটোমেটিকলি কমে যাবে। আবার যখন চাহিদা বেশি থাকবে উৎপাদন কম তথা যোগান কম, তখন পণ্যের দাম বৃদ্ধি পাবে। ফর এক্সাম্পল, কাঁচকুড়া বাজারে উত্তরাতে ক্রেতাদের সংখ্যা হলো 500। তারা সবাই সেখানে গিয়েছে ফর এক্সাম্পল শাওমি নোট 8 প্রো মোবাইল কিনবে। তো ক্রেতার সংখ্যা 500, সেখানে মোবাইল রয়েছে মাত্র 100। তার মানে চাহিদা বেশি, যোগান কম, চাহিদা বেশি, উৎপাদন কম, তাহলে অটোমেটিকভাবে মোবাইলগুলোর দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে। অপরদিকে যদি চাহিদা কম হয় উৎপাদন বেশি হয়, চাহিদা কম যোগান বেশি হয়, তাহলে দাম অটোমেটিকলি কি হয়ে যায়? কমে যায়। আপনি গিয়েছেন
গরুর বাজারে গরু ক্রয় করার জন্য ক্রেতা মাত্র 100 জন, গরু আছে 500। তো 500 গরু, ক্রেতা 100, তার মানে কি যোগান বেশি চাহিদা কম, যোগান বেশি চাহিদা কম, তাহলে সেখানে দাম অটোমেটিকলি কমে যাবে। তো এটাকে তিনি অদৃশ্য শক্তি বলে বুঝিয়েছেন, যে অদৃশ্য শক্তি কি করে উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, তথা চাহিদা বেশি হলে উৎপাদন বেশি হবে, চাহিদা বেশি উৎপাদন কম বা যোগান কম, তাহলে দাম বেশি হবে, চাহিদা কম উৎপাদন কম হবে, চাহিদা কম উৎপাদনও কম হবে। যদি চাহিদা কম হয় উৎপাদন বেশি হয়ে যায়, তাহলে দাম কি পণ্যের দাম কমে যাবে। চাহিদা কম উৎপাদন বেশি, তাহলে পণ্যের দাম কমে যাবে। আচ্ছা, তো এই অ্যাডাম স্মিথ যাকে আমরা ইতিপূর্বে বলে এসেছি, যাকে বলা হয় ক্লাসিক্যাল ইকোনমির জনক, ক্লাসিক্যাল ইকোনমির জনক, তিনি তার এই গ্রন্থের মধ্যে আরো অনেক কথাই বলেছেন। যেমন তিনি একথাও সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে উৎপাদন, বাজার এবং বাজার দর প্রক্রিয়া, উৎপাদন, বাজার, বাজার দর প্রক্রিয়া, এই সব কিছুই নিয়ন্ত্রিত হয় অদৃশ্য হাতের মাধ্যমে। ওই যে বললাম উৎপাদনটা কেমনে হচ্ছে, যখন চাহিদা বেশি উৎপাদন বেশি। বাজার দর প্রক্রিয়া, একটা পণ্যের দাম কি পরিমাণ হবে, যখন চাহিদা বেশি উৎপাদন কম বা যোগান কম, মূল্য বৃদ্ধি পাবে। চাহিদা কম উৎপাদন বেশি বা যোগান বেশি, তখন দাম কি হবে, কমে যাবে, সস্তা হয়ে যাবে। তো এই সব কিছুই উৎপাদন, বাজার, বাজার দর প্রক্রিয়া, এই সব কিছুই নিয়ন্ত্রিত হয় অদৃশ্য শক্তির মাধ্যমে, অদৃশ্য হাতের মাধ্যমে। এটা কার বক্তব্য? ক্লাসিক্যাল ইকোনমির জনক অ্যাডাম স্মিথের বক্তব্য। আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ টমাস মালথাস 1789 বা 1789 সালে তিনি অর্থনীতির নতুন একটি সমস্যার কথা তুলে ধরেন, অর্থনীতির নতুন একটি সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে, কিন্তু খাদ্যের যোগান বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে। ব্যাপারটাকে খুব ভালো করে বোঝা দরকার। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে, আর খাদ্যের যোগান বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে। জ্যামিতিক হার বলতে তিনি কি বুঝিয়েছেন? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে মানে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, এভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খাদ্যের যোগানটা এই হারে বৃদ্ধি পাচ্ছে না, বরং খাদ্যের যোগানটা বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো যেখানে খাবারের যোগান বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে 1, 2, 3, 4, সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে 4, 8। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি খাবারের যোগানটা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। এজন্য তিনি বলেছেন যদি এখনই জনসংখ্যার নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, যদি জনসংখ্যার লাগাম টেনে ধরা সম্ভব না হয়, তাহলে পৃথিবী চরম দুর্ভিক্ষের শিকার হবে, পৃথিবীর মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে নিপতিত হবে, অসংখ্য মানুষ না খেয়ে মৃত্যুর খুলে ঢলে পড়বে। অসংখ্য মানুষকে খাবার না থাকার কারণে না খেয়ে মৃত্যুবরণ করতে হবে, এটা তার বক্তব্য। তাহলে এখানে আমরা সংক্ষেপে বলতে পারি তিনি যেটা বুঝিয়েছেন, জনসংখ্যা কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, জনসংখ্যার লাগাম টেনে ধরতে হবে। কেন? কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে আর খাবারের যোগান বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে। এমত অবস্থায় যদি জনসংখ্যার লাগাম টেনে ধরা না হয়, যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয়,
তাহলে পৃথিবীর অনেক মানুষ না খেয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু এর বিপরীতে আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো তিনি বলেছেন যে সম্পদের স্বল্পতার সমস্যা, এই যে একটা সমস্যা, উৎপাদন কম, সম্পদ কম, চাহিদা বেশি, লোক সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, সম্পদ স্বল্প, যোগান সীমিত। তো তিনি বলেছেন যে সম্পদের স্বল্পতার সমস্যাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দূর করা সম্ভব। সম্পদের স্বল্পতার সমস্যাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দূর করা সম্ভব, এটা হলো ডেভিড রিকার্ডের বক্তব্য। তো ঠিক এই সময়ে পৃথিবীর মধ্যে আরেকটি মতবাদ প্রকাশ পায়। সেই মতবাদের জনক কার্ল মার্কস। তিনি ঠিক এই সময়ে এসে বললেন যে পৃথিবীর মধ্যে এখন বুর্জুয়া শ্রেণীর শাসন, পুঁজিপতিদের শাসন। তো এখানে পুঁজিপতিরা শ্রমিকদের উপরে অনেক বেশি জুলুম করে, নির্যাতন করে, শোষণ চালায়। তো এখানে বুর্জুয়া শ্রেণী কর্তৃক বা পুঁজিপতি কর্তৃক শ্রমিকরা শোষিত, পীড়িত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত। এখন যদি শ্রমিকদেরকে পুঁজিপতিদের শোষণ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে বাঁচাতে হয়, রক্ষা করতে হয়, তাহলে পুঁজিপতিদের শাসন কি করতে হবে? পুঁজিপতিদের শাসনের অবসান ঘটাতে হবে। কারণ পুঁজিপতিদের শাসনের অবসান ঘটানো ছাড়া শ্রমিকদেরকে পুঁজিপতিদের জুলুম থেকে বাঁচানো সম্ভব নয়। তার দর্শন ছিল যে এখন দেখা যাচ্ছে পুঁজিপতিরা, ধনীরা দিন দিন আরো বেশি ধনী হচ্ছে। যে আজকে 1 কোটি টাকার মালিক, সে 1 বছর পরে মালিক হচ্ছে 5 কোটি টাকার। যে 5 কোটি টাকার মালিক, সে মালিক হচ্ছে 10 কোটি টাকার। যে 10 কোটি টাকার মালিক, সে মালিক হচ্ছে 50 কোটি টাকার। অপরদিকে যে গরিব, সে দিন দিন আরো গরিব হচ্ছে, মধ্যবিত্তরা নিম্নবিত্ত হচ্ছে। যে গরিব সে আরো গরিব হচ্ছে, যে ধনী সে আরো ধনী হচ্ছে, তথা সম্পদের স্রোত যাচ্ছে উপরের দিকে। সম্পদের স্রোত যাচ্ছে উপরের দিকে, যে কারণে ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। গরিবদের কষ্ট দিন দিন বেড়ে যাচ্ছে। এখন যদি এই গরিবদেরকে, শ্রমিকদেরকে পুঁজিপতিদের শোষণ থেকে বাঁচাতে হয়, পুঁজিপতিদের জুলুম থেকে রক্ষা করতে হয়, যদি শ্রমিকদেরকে পুঁজিপতিদের বুর্জুয়া শ্রেণীর জুলুম, অত্যাচার, নিপীড়ন ইত্যাদি এগুলো থেকে বাঁচাতে হয়, রক্ষা করতে হয়, তাহলে প্রথমেই বুর্জুয়া শ্রেণীর শাসনের অবসান ঘটাতে হবে। বুর্জুয়া শ্রেণীর শাসনের অবসান ঘটাতে হবে। বুর্জুয়া শ্রেণীর শাসনের অবসান ঘটিয়ে শ্রমিকদের শাসন কায়েম করতে হবে। প্রলেতারিয়েতদের শাসন কায়েম করতে হবে, শ্রমিকদের শাসন কায়েম করতে হবে। তো সে সময়ের কার্ল মার্কসের একটা বিখ্যাত স্লোগান ছিল, যেটা আমাদের এদেশেও হয়েছে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বুর্জুয়া শ্রেণী পুঁজিপতিরা খুব আরাম আয়েশ করে থাকবে, আর শ্রমিকরা এত কষ্ট করে শ্রম দিবে কিন্তু ঠিকমতো খেতেও পারবে না, এটা হতে পারে না। সুতরাং এই যে একটা জুলুম, নির্যাতন, এটার অবসান করতে হবে। আর অবসান করার জন্যই পুঁজিপতিদের বা বুর্জুয়া শ্রেণীর শাসনের অবসান ঘটানো আবশ্যক। তো এই যে মতবাদ, এই থিওরি, এটাকে সমাজতন্ত্র বলা হয়। কি বলা হয়? সমাজতন্ত্র। এটাকে বলা হয় সমাজতন্ত্র বা সোশ্যালিজম। এই সোশ্যালিজম সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এবার আসো 19 শতকের শেষ ভাগে ইউরোপ অনেক সম্পদশালী হয়ে ওঠে। তো ইউরোপ অনেক বেশি সম্পদশালী হয়ে ওঠার কারণে মানুষ প্রয়োজনের চেয়ে অনেক বেশি পণ্য ক্রয় করার প্রতি ধাবিত হয়। তার যে পরিমাণ প্রয়োজন, এর থেকে বেশি পণ্য ক্রয় করছে। তার চাহিদা নেই, কোনো প্রয়োজন নেই, তারপরেও ক্রয় করছে। কেন? যেহেতু সম্পদ বেশি রয়েছে,
এজন্য বেশি পণ্য ক্রয় করার প্রতি ধাবিত হচ্ছে, প্রয়োজন অতিরিক্ত পণ্য ক্রয় করছে। তো এই কারণে সে সময়ে অনেক অর্থনীতিবিদ ভোক্তাদের চাহিদার প্রান্তিকতা নিয়ে আলোচনা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন স্ট্যানলি, জেভন্স, আলফ্রেড মার্শাল, কার্ল মেঞ্জার, লিও। তো এই সকল অর্থনীতিবিদরা ভোক্তাদের চাহিদার প্রান্তিকতা নিয়ে তারা অনেক অনেক লম্বা চওড়া আলোচনা করেছেন। তারা সেখানে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে এই ভোক্তাদের চাহিদার প্রান্তিকতা, প্রয়োজনের অধিক পণ্য ক্রয় করার প্রতি ধাবিত হওয়ার যে মানসিকতা, এটা যে কত জঘন্যতম এবং এটা যে কতটা খারাপ। আপনার যে পরিমাণ প্রয়োজন আপনি সেই পরিমাণ কি করেন? ক্রয় করেন। প্রয়োজন নাই, আপনার প্রয়োজন নাই, তারপরেও আপনি কি করছেন? ক্রয় করেই যাচ্ছেন। এটা যে কত খারাপ, তারা সেই খারাপের দিকগুলোকে জনগণের সামনে ফুটিয়ে তুলেছেন। লিও ওয়ালরাস তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে একটি অর্থনীতি কিভাবে বহু বাজার সমন্বিত হতে পারে। লিও ওয়ালরাস তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে একটা অর্থনীতি কিভাবে বহু বাজার সমন্বিত হতে পারে, এবং তিনি এটাও দেখিয়েছেন যেমনিভাবে একটি বাজার আরেকটি বাজার দ্বারা প্রভাবিত হতে পারে। আপনি ধরতে পারেন যে আমাদের এখানে পাশে একটি বাজার রয়েছে না, তো এই বাজারের পরে আরেকটি বাজার রয়েছে। তো যদি ওই বাজারের মধ্যে একটা পণ্যের দাম অনেক বেশি হয়, তাহলে স্বাভাবিক এখানেও পণ্যের দাম কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। এরকম আরো অনেক কিছু রয়েছে। তো যেমনিভাবে একটি বাজার আরেকটি বাজার দ্বারা প্রভাবিত হতে পারে, ঠিক তেমনিভাবে ওই বাজার সে নিজেও আরেকটি বাজারকে প্রভাবিত করতেও পারে, পারে না? তো যেমনিভাবে একটি বাজার অন্য আরেকটি বাজার দ্বারা প্রভাবিত হতে পারে, ঠিক তেমনিভাবে এই বাজার সে নিজেও অন্য বাজারকে প্রভাবিত করতে পারে। এটি দেখিয়েছেন লিও ওয়ালরাস। বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল, তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে। তার সেই বিখ্যাত গ্রন্থটির নাম হলো প্রিন্সিপালস অব ইকোনমিক্স। প্রিন্সিপালস অব ইকোনমিক্স। তো মার্শাল তার সেই বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অব ইকোনমিক্স গ্রন্থে তিনি উৎপাদন, চাহিদা, যোগান, ব্যয় এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা ইত্যাদি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এজন্য যদি আমরা উৎপাদন, চাহিদা, যোগান, ব্যয়, প্রতিযোগিতামূলক বাজার যদি এই সংক্রান্ত স্টাডি করতে চাই, অধ্যয়ন করতে চাই, তাহলে আমরা দেখতে পারি প্রিন্সিপালস অব ইকোনমিক্স, লেখক মার্শাল। এবার আসো 1963 সালে অর্থনীতিবিদ কেইন্স এর থিওরির উপর ভিত্তি করে অর্থনীতিতে একটি নতুন যুগের সূচনা হয়। এটাকে কেইন্সীয় অর্থনৈতিক বিপ্লব বলা হয়। যেহেতু কেইন্সের থিওরির উপর ভিত্তি করে এই অর্থনৈতিক বিপ্লবের সূচনা, এজন্য এটাকে কেইন্সীয় অর্থনৈতিক বিপ্লব বলা হয়। তো কেইন্সের তত্ত্বের সফলতা সত্ত্বেও ক্লাসিক্যাল ইকোনমির বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকে। ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদী অর্থনীতির বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকে। পরবর্তীতে এই ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদী অর্থনীতি এটা মুদ্রায় কেন্দ্রীভূত হয়। মুদ্রায় কেন্দ্রীভূত হয়। মুদ্রায় কেন্দ্রীভূত হয়ে নতুন আরেকটি চিন্তাধারা জন্ম লাভ করে। তাহলে আমরা এখানে এক কথায় বলতে পারি যে বুনিয়াদী অর্থনীতির চিন্তাধারা একসময় মুদ্রায় কেন্দ্রীভূত হয়। মুদ্রায় কেন্দ্রীভূত হয়ে এটা নতুন আরেকটি চিন্তাধারার জন্ম দেয়। সেই নতুন চিন্তাধারাকে বলা হয় মনিটরিজম। কি বলা হয়? তাহলে আমরা প্রথমে পড়ে আসছিলাম মার্কেন্টালিজম, 2 নম্বরে বলে আসছিলাম ফিজিওক্রাসি, 3 নম্বরে ক্লাসিক্যাল ইকোনমি বা বুনিয়াদী অর্থনীতি, 4 নম্বরে মনিটরিজম। মনিটরিজম। তো এই মনিটরিজম চিন্তাধারায় মুদ্রাকে
অর্থনৈতিক মূল চালিকা শক্তি মনে করা হয়। মুদ্রাকে অর্থনৈতিক মূল চালিকা শক্তি মনে করা হয়। মনিটরিজম চিন্তাধারার একটি দর্শন হলো অর্থনীতির সফলতা নির্ভর করে আর্থিক নীতির সাফল্যের উপরে। অর্থনীতির সফলতা নির্ভর করে আর্থিক নীতির সাফল্যের উপরে।